হ্যালো অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। পঞ্চম অধ্যায়ের পর আজকে আমরা করব ষষ্ঠ অধ্যায়। ইনশাল্লাহ অতি দ্রুতই আমাদের বাকি অধ্যায়গুলোর রেকর্ড ক্লাস আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন। তো আজকের ক্লাসে আলোচিত যে টপিকগুলো সেটা হচ্ছে তথ্য নিরাপত্তা, ডেটা সিকিউরিটি, ঝুঁকি, ম্যালওয়্যার, ভাইরাস এবং হচ্ছে এআই। মূলত এই টপিকগুলাই, এখানে যে টপিকগুলা, এই 6টা টপিকই এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক। তো আমরা প্রথমে জানবো তথ্য নিরাপত্তা। তথ্য নিরাপত্তা বলতে আমরা কি বুঝি? একটা তথ্য কিভাবে নিরাপদ রাখা যায়, কিভাবে কোনো হ্যাকার থেকে বাঁচা যায়, সেই কনসেপ্টটাই মূলত এখানে। তথ্য নিরাপত্তা বলতে আমরা বুঝি যে তথ্যকে অননুমোদিত, যেটা রেজিস্ট্রেশন বিহীন তথ্যকে অননুমোদিত প্রবেশ, ব্যবহার, প্রকাশ, ধ্বংস বা পরিবর্তন থেকে রক্ষা করার প্রক্রিয়াকে এই তথ্য নিরাপত্তা বলে। অর্থাৎ তথ্যকে সুরক্ষিত রাখার জন্য যে পদ্ধতি, সেই পদ্ধতিকেই বলা হয় কি তথ্য নিরাপত্তা। এর মূল লক্ষ্য হলো তথ্যের গোপনীয়তা রক্ষা করা, যে এই তথ্য যেন কোনোভাবে পাবলিক না হয়, কেউ যাতে এটা জানতে না পারে, নিজের মধ্যে একটা সেফটি থাকে। তো তথ্য নিরাপত্তার অনেক হুমকি আছে। আমাদের এখান থেকে প্রশ্ন থাকে তথ্য নিরাপত্তা বলতে কি বোঝো এবং তথ্য নিরাপত্তার হুমকি সমূহ লিখো। তো তথ্য নিরাপত্তার হুমকি বলতে আমরা বুঝি যে তথ্য নিরাপত্তার হুমকিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। তার মধ্যে একটি হচ্ছে যে মনুষ্য সৃষ্ট, যেটা মানুষ দ্বারা সৃষ্টি হয়, এবং আরেকটা হচ্ছে প্রাকৃতিক, যেটা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে যেটা সৃষ্টি হয়। তাহলে তথ্য নিরাপত্তার হুমকি কত ধরনের? দুই ধরনের। একটি হচ্ছে যে মনুষ্য সৃষ্ট, যেটা মানুষ দ্বারা, যেমন হ্যাকিং, ফিশিং, বিভিন্ন ম্যালওয়্যার, এই টাইপের সফটওয়্যারগুলো দিয়ে যে কাজগুলো করা হয় সেটা হচ্ছে মনুষ্য সৃষ্ট। আর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে, ধরেন যে একটা প্রাকৃতিক দুর্যোগের কারণে আপনার পিসিটা নষ্ট হয়ে গেছে, ঝড় হয়ে আপনার যেখানে আপনার সেই ডিভাইসটি ছিল সেই প্রতিষ্ঠানটি ধ্বংস হয়ে গেছে বা সেই প্রতিষ্ঠানটিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন, ওই টাইপের কিছু হলে সেটা হচ্ছে আপনার তথ্যের নিরাপত্তা থাকে না, ওইটা হচ্ছে প্রাকৃতিক। এটা হচ্ছে আনফরচুনেট, আপনার দুর্ভাগ্যবশত এটা হয়ে থাকে। তো আমাদের মেন যে টপিক, আমরা যে বিষয়টা আমাদের এই অধ্যায় থেকে জানতে হবে সেটা হচ্ছে যে মনুষ্য সৃষ্ট, এই মনুষ্য সৃষ্ট যে হুমকিগুলো আছে এই টপিকগুলা সম্পর্কিত বিষয় আমাদের জানতে হবে। তো আমাদের তথ্য নিরাপত্তার হুমকি সমূহ কি কি? প্রথম আছে হ্যাকিং। হ্যাকিং বলতে আমরা এটা কিন্তু ইন্টার লেভেলেও আমরা দেখেছি যে অনুমতি ব্যতীত কারো কম্পিউটারে প্রবেশ করে প্রয়োজনীয় ফাইল চুরি করা, কোনো ডিভাইসে প্রবেশ করে প্রয়োজনীয় ফাইল কি চুরি করা। আমাদের এখানে সংজ্ঞা লেখা আছে যে অননুমোদিত ব্যক্তি, তার মানে যার অনুমোদন দেওয়া হয়নি, অননুমোদিত ব্যক্তি দ্বারা তথ্য ভান্ডারে অবৈধভাবে প্রবেশ করে তথ্য চুরি, সেই তথ্যকে আবার বিকৃতি করা, যে তথ্যকে অন্যভাবে প্রেজেন্ট করা বা ধ্বংস ঘটানো, এই পদ্ধতিকে কি বলা হয়? হ্যাকিং। অর্থাৎ আমি যেটা বললাম যে অনুমতি ব্যতীত কারো সিস্টেমে প্রবেশ করে প্রয়োজনীয় ফাইল চুরি করে সেটা প্রকাশ করা, সেটা বিকৃতি করা বা ধ্বংস করা, এই টাইপের কনসেপ্ট হচ্ছে কি হ্যাকিং। এরপরে তথ্য নিরাপত্তার হুমকির দ্বিতীয় একটা বিষয় আছে যে ম্যালওয়্যার ও ভাইরাস আক্রমণ। আমরা দেখি যে কম্পিউটার ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান, তারপরে র্যানসমওয়্যার ইত্যাদি সফটওয়্যার যেগুলা ডিভাইসে প্রবেশ করে তথ্য নষ্ট বা চুরি করতে পারে। তার মানে যে কম্পিউটার ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান, র্যানসমওয়্যার ইত্যাদি সফটওয়্যার, এগুলা কিন্তু একটা ক্ষতিকারক সফটওয়্যার। এই ক্ষতিকারক সফটওয়্যারগুলো আপনার ডিভাইসে প্রবেশ করে আপনার সিস্টেম বা আপনার তথ্যকে কিন্তু ধ্বংস করতে পারে। তবে প্রথমে দেখলাম কি হ্যাকিং, এটা বুঝেছি। দেন হচ্ছে ম্যালওয়্যার ও ভাইরাস আক্রমণ, এবং আছে ফিশিং। ফিশিং হচ্ছে যে নানা ধরনের মিথ্যা ওয়েবসাইট, ইমেইল বার্তা পাঠিয়ে ব্যবহারকারীর গোপন তথ্য হাতিয়ে নেওয়া। দেখবেন যে আপনারা অনেক সময় আপনাদের সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন মেসেজ আসে, বিভিন্ন লিঙ্ক আসে, আপনার কিন্তু ওই লিঙ্কগুলা যদি কোনো হ্যাকার দ্বারা ওই লিঙ্কগুলা সেন্ড হয় তাহলে কিন্তু আপনার তথ্য তার কাছে চলে যাবে আপনি লিঙ্কটা ওপেন করার সাথে সাথে। ফিশিং মানে আমাদের প্রশ্ন থাকে যে ফিশিং কাকে বলে? নানা ধরনের ফেক যে ওয়েবসাইটগুলো আছে, ইমেইল থেকে বিভিন্ন বার্তা পাঠিয়ে ব্যবহারকারীর গোপন যে তথ্যগুলো আছে এই গোপন তথ্যগুলো সে অ্যাক্সেস নিয়ে নেয়। এরপরে আমাদের তথ্য নিরাপত্তার হুমকির মধ্যে আছে ডিডস। ডিডস বলতে ওয়েবসাইট বা সার্ভারে একযোগে বিপুল ট্রাফিক পাঠিয়ে, ধরেন আপনার যে কোনো একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে হ্যাকাররা
একসাথে অনেকগুলা তথ্য অ্যাক্সেস করতে চায়, দিয়ে আপনার ওয়েবসাইটটাকে দুর্বল করতে চায়। এই ধরনের আক্রমণকে বলা হয় কি ডিডস আক্রমণ। তথ্য চুরি ও বিশৃঙ্খলা সৃষ্টি, সিস্টেমের দুর্বলতা যথাযথ নিয়ন্ত্রণ না থাকায় তথ্য চুরি বা তথ্য বিকৃতি বা তথ্যের অপব্যবহার ঘটে। তার মানে দেখেন যে আপনার তথ্য চুরি করতে পারে, আপনার তথ্যটা চুরি করে সে নিজের নামে প্রকাশ করতে পারে। আমাদের হুমকির মধ্যে কিন্তু এটা 5 নম্বর, যে তথ্য চুরি ও বিশৃঙ্খলা সৃষ্টি। এরপরে ভিত্তিহীন ও ভুয়া ওয়েবসাইট, যে ওয়েবসাইট কোনো রেজিস্ট্রেশন কৃত না, যে ওয়েবসাইটগুলোতে যেটা অরক্ষিত ও সন্দেহজনক সাইট অ্যাপ ব্যবহার করে ব্যক্তিগত তথ্য হ্যাক কিংবা চুরি শিকার হতে পারে। আপনারা দেখেন যে অনেক সময় বিভিন্ন অ্যাপস থেকে, বা আপনি একটা ভিডিও দেখছেন এর মধ্যে অ্যাড আসে যে এই ধরনের অ্যাপস আপনি মানে ডাউনলোড করেন তাহলে দেখবেন যে এই সুবিধা পাবেন। আবার অনেক সময় দেখেন না যে আপনাদের অনেক ডিভাইসে, যে আপনার ডিভাইসটিতে অনেক ময়লা আবর্জনা, এটা কি পরিষ্কার করতে চান, তাহলে এই সফটওয়্যার ইনস্টল করুন। আপনি ইনস্টল করলেন, দেখবেন আরো অ্যাড আসে। এই যে এই টাইপের, এটা কিন্তু ভিত্তিহীন বা ভুয়া ওয়েবসাইট, ওইগুলা ভিত্তিহীন সফটওয়্যার, এগুলা কিন্তু আপনার তথ্য নেওয়ার জন্য, আপনাকে বিভিন্ন হ্যারাসমেন্ট করার জন্য কিন্তু বিভিন্ন হ্যাকাররা এই কাজগুলো করে। এই ক্ষেত্রে আমাদের অবশ্যই নিরাপত্তা প্রয়োজন। এরপরে আছে পাবলিক ওয়াইফাই এর ব্যবহার, যে পাবলিক যেটা, যে অটোমেটিক ভাবে যেগুলো কানেক্টেড হয়, এই পাবলিক ওয়াইফাই এর মাধ্যমেও, এই ব্যবহার করার মাধ্যমে কিন্তু আপনার তথ্য অন্যের কাছে চলে যাবে। আমরা যদি একটু দেখি যে উন্মুক্ত নেটওয়ার্ক ব্যবহার করলে অনায়াসে তথ্য কিন্তু ছিনতাই হওয়ার ঝুঁকি থাকে। আপনি যদি একদম উন্মুক্ত যে ওয়াইফাই গুলো ব্যবহার করেন। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, যেটা মানুষের সাইকোলজিক্যাল দুর্বলতা কাজে লাগিয়ে গোপন তথ্য বের করা। দেখেন এখন বিভিন্নভাবে মোবাইলে মেসেজ আসে, বলে যে বিভিন্ন মন্ত্রণালয় থেকে ফোন দিচ্ছি, বা আপনি লটারি কাটছেন, আমি এই ব্যাংক থেকে বলছি আপনার এত টাকা জমা আছে, আপনার নাম্বারে একটা কোড যাবে, এই কোডটা দিয়ে দিন। তখন কিন্তু যাদের একটু সাইকোলজিক্যাল প্রবলেম আছে, যারা সহজে কনভিন্স হয়ে যায়, তারা কিন্তু তথ্যটা পাঠিয়ে দেয়। ইভেন দেখবেন আপনারাও অনেকে এর ভুক্তভোগী হয়েছেন। অর্থাৎ ওদের কিন্তু সিস্টেমটা, হ্যাকারদের সিস্টেম থাকে একটা অন্যরকম, ওরা সাইকোলজিক্যাল দুর্বল করে ফেলে, দুর্বল করে আপনার তথ্য নিয়ে নেয়। এরপর অভ্যন্তরীণ হুমকি। অভ্যন্তরীণ হুমকি যেমন ধরেন যে আপনি কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করছেন, এখান থেকে যে আপনার প্রতিষ্ঠানের কর্মচারী বা অভ্যন্তরীণ কাউকে দিয়ে তথ্য ফাঁস বা অপব্যবহার করা, ওই তথ্যটা দেখে নেওয়া। এই ক্ষেত্রেও তথ্যের নিরাপত্তা প্রয়োজন, এটাও কিন্তু মনুষ্য সৃষ্ট, এটা অ্যাভেলেবেল। এটা যখন মানুষের শত্রু মানুষ, এটার মাধ্যমে কিন্তু এখন অনেক তথ্য, অনেক প্রতিষ্ঠানের তথ্য ফাঁস হয়, অনেকে কিন্তু জানতে পারে। এই যে প্রশ্ন ফাঁসের যে বিষয়টা, এটা কিন্তু বাইরের কেউ করে না, ওই যে প্রশ্নের সাথে যারা সম্পৃক্ত থাকতো তারাই কিন্তু এইগুলোর সাথে ইনভলভ থাকে। অভ্যন্তরীণ হুমকি। দেন এইটাই, এই 9টা টপিকই ছিল মূলত আমাদের তথ্য নিরাপত্তার যে হুমকি সমূহ। এখান থেকে প্রশ্ন যেমন আসবে, আমরা যদি দেখি যে এই টাইপ থেকে প্রশ্ন যেমন আসবে যে তথ্য নিরাপত্তা কি। প্রথম প্রশ্ন আমরা যে দেখলাম যে তথ্য যে গোপনীয়তা যে রক্ষা করা, সেইটা হচ্ছে যে তথ্যের নিরাপত্তা। তথ্যের নিরাপত্তার হুমকি সমূহ, আমরা অনেকগুলো হুমকি দেখলাম। তথ্য নিরাপত্তার হুমকি সমূহ বর্ণনা করো। শুধুমাত্র হুমকির নামগুলো আসতে পারে, এবং প্রশ্নটা যদি একটু বড় মার্কের হয় তাহলে ওই যে হুমকি সমূহ, এই হুমকি সমূহ বর্ণনা করতে বলে। তো এটা আপনার উভয় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। আমাদের পরবর্তী টপিক হচ্ছে যে ডেটা সিকিউরিটি। একটা ডেটাকে কিভাবে সিকিউর করা যায়, কিভাবে রক্ষা করা যায়। তো আমরা প্রথমে জানবো ডেটা সিকিউরিটি কাকে বলে। ডেটা সিকিউরিটি হলো বিভিন্ন প্রযুক্তি, মানে এর মধ্যে অনেকগুলো প্রযুক্তি থাকে, কৌশল এবং বিভিন্ন প্রোটোকল, নীতিমালা সমন্বয়, যা কোনো প্রতিষ্ঠানের বা ব্যক্তির ডেটাকে সারা জীবন সুরক্ষিত রাখে। এটা অবশ্যই আপনি যদি আইসিটি সঠিকভাবে ব্যবহার করতে চান তাহলে আপনার ডেটা সিকিউরিটি সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। আর অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আপনাদের কিন্তু এই আইটি সম্পর্কে সবচাইতে বেশি জ্ঞান থাকতে হবে। এই জন্য আপনাদের এই সেমিস্টারে কিন্তু আইসিটি যুক্ত করা। কারণ আপনি এমন একটা সেক্টর দেখান তো যেখানে আইসিটির ব্যবহার নেই। বর্তমান সময়ে প্রতিটা সেক্টরেই কিন্তু আইসিটির ব্যবহার আছে। তো আমাদের এখানে ডেটা সিকিউরিটির উদ্দেশ্য সমূহ। এই ডেটা সিকিউরিটির উদ্দেশ্য কি? প্রথম হচ্ছে গোপনীয়তা রক্ষা। আমরা যদি দেখি, এটি নিশ্চিত করে যে শুধুমাত্র অনুমোদিত ব্যক্তি বা সিস্টেমই নির্দিষ্ট ডেটা দেখতে বা ব্যবহার করতে পারবে। আপনি যদি গোপনীয়তা যদি রক্ষা করেন
তাহলে আপনি যাকে অ্যাক্সেস দিবেন শুধুমাত্র সেই কিন্তু ওই ডেটাটা দেখতে পারবে, সে ওটা ব্যবহার করতে পারবে, সেখান থেকে সে বিভিন্ন তথ্য নিতে পারবে। ডেটা সিকিউরিটির প্রথম উদ্দেশ্য কি? যে গোপনীয়তা রক্ষা করা, যাতে ডেটাটা সহজে কেউ না নিতে পারে, ওটা সিকিউরিটি থাকে। তথ্যের অখণ্ডতা বজায় রাখা, ডেটা যেন কোনোভাবে পরিবর্তিত বা মুছে ফেলা বা বিকৃত না হয় তা নিশ্চিত করা। আপনি একটা প্রয়োজনীয় ফাইল নিজে সেভ করে রাখলেন, সেভ করে রাখার পর যদি আপনার এটা সিকিউরিটি না থাকে, পরবর্তীতে দেখছেন এটা কেউ একজন বা কোনো একজন হ্যাকার বা আপনার কোনো একজন কি বলে শত্রু বা যেগুলা যারা আপনার পেছনে সবসময় লেগে থাকে যে কিছু একটা ওনারে ফাঁসানো লাগবে, এই টাইপের ব্যক্তিরা কিন্তু কি করে, ওই ডেটাগুলোকে পরিবর্তিত করে আর ওই ডেটাকে মুছে ফেলে। সেটা হচ্ছে যে তথ্যের অখণ্ডতা বজায় রাখা। আপনি যদি ডেটা সিকিউরিটি করেন তাহলে এই কাজগুলো আপনি আর সম্মুখীন হবে না। কিভাবে সিকিউরিটি করা যায় সেটা আমরা দেখব। তথ্যের প্রাপ্যতা নিশ্চিত করা, প্রয়োজনীয় সময়ে অনুমোদিত ব্যবহারকারী যেন কোনো বাধা ছাড়াই ডেটা ব্যবহার করতে পারে এবং তা নিশ্চিত করা সাইবার হামলার কারণে যেন বন্ধ না হয়ে যায়, অর্থাৎ বন্ধ হয়ে না যায় সেটা দেখতে হবে যে তথ্য যাতে আমরা সহজে পেতে পারি। আমরা যখন কোনো তথ্য চাচ্ছি তখনই যেন এটা পেতে পারি, কোনোভাবেই তথ্য যেন আমাদের অ্যাক্সেসের বাইরে না থাকে। দেন অননুমোদিত অ্যাক্সেস রোধ, ভুল ব্যক্তি যেন সিস্টেমে প্রবেশ করতে না পারে সেজন্য আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের কোনো ভুল ব্যক্তি যেন এই পাসওয়ার্ডটা না নিতে পারে, এজন্য আমাদের কঠোর নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। আইনি বাধ্যবাধকতা, অনেক দেশে গ্রাহকের তথ্য সুরক্ষা জন্য নির্দিষ্ট আইন রয়েছে। ডেটা সিকিউরিটির উদ্দেশ্য হলো এই আইনি নিয়মগুলো মেনে চলা। এটা অনেক দেশে আছে যে তথ্য ব্যবহার করবে, যে গ্রাহক ব্যবহার করবে, সেটা যাতে সুরক্ষিত হয় তার নির্ধারিত কিছু নীতিমালা আছে, আইন আছে। এখান থেকে কনসেপ্ট প্রশ্ন যেমন আসবে সেটা হচ্ছে যে ডেটা সিকিউরিটি কি, ডেটা সিকিউরিটির উদ্দেশ্যগুলো কি কি, ডেটা কেন সিকিউর করা হয় বা সিকিউরিটি করা হয়, এটাও ছোট বড় উভয় নম্বরের জন্য ইম্পর্টেন্ট। আমাদের পরবর্তী টপিক মোস্ট ইম্পর্টেন্ট, সাইবার ক্রাইম, সাইবার অপরাধ। এই সাইবার অপরাধটা কি? মূলত অনলাইন ভিত্তিক যে অপরাধ, অর্থাৎ অনলাইন ভিত্তিক যে অপরাধ সমূহ তাকেই বলা হয় কি সাইবার অপরাধ। তো আমরা প্রথমেই জানবো সাইবার অপরাধ বলতে কি বুঝি। এখানে একটু বইয়ের ভাষায় একটু বড় করে লেখা আছে, কম্পিউটার, ইন্টারনেট বা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সংগঠিত নানা ধরনের অপরাধমূলক কার্যক্রম, অর্থাৎ কম্পিউটার, ইন্টারনেট বা যে কোনো একটা ডিজিটাল ডিভাইস, ডিজিটাল প্রযুক্তি, এর মাধ্যমে সংগঠিত নানা ধরনের যে অপরাধমূলক কার্যক্রমকে কি বলা হয় সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম, যা তথ্য চুরি, অর্থনৈতিক ক্ষতি, গোপনীয়তা লঙ্ঘন অথবা সিস্টেম ধ্বংসের মাধ্যমে ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা দেশের ক্ষতি সাধন করে থাকে। এইটা হচ্ছে সাইবার ক্রাইম। তাহলে আমরা সহজে বলতে পারি অনলাইন ভিত্তিক অপরাধ সমূহকে, যেগুলো করা হয় কি কম্পিউটার, ইন্টারনেট বা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে, এই ধরনের অপরাধ সমূহকে কি বলা হয় সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ। এই সাইবার ক্রাইমের প্রকারভেদ, প্রথম আছে হ্যাকিং, ফিশিং, ম্যালওয়্যার আক্রমণ, পরিচয় প্রতারণা, সাইবার হয়রানি ও বুলিং, আর্থিক জালিয়াতি, সাইবার সন্ত্রাস, সফটওয়্যার পাইরেসি এবং শিশু পর্নোগ্রাফি ও আপত্তিকর কন্টেন্ট। এই সকল কনসেপ্টগুলাই কিন্তু সাইবার ক্রাইম। আপনি যদি দেখেন যে কেউ এই টপিকগুলোর মধ্যে কোনো একটি কাজ সে করেছে তাহলে কিন্তু সে সাইবার ক্রাইমের সাথে সম্পৃক্ত, তার মানে বলা যায় সে একজন সন্ত্রাসী যদি এই কাজগুলো সে করে। এখান থেকে যে টাইপের প্রশ্ন হবে যে সাইবার ক্রাইম কি এবং সাইবার ক্রাইমের বিভিন্ন প্রকারভেদ, আমরা ওই প্রকারভেদগুলো মুখস্থ রাখবো। এটা মূলত ক এবং খ নম্বর প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। আমাদের যেটা আরেকটি টপিক অপরাধের মধ্যে হ্যাকিং, এটা বড় প্রশ্নের ক্ষেত্রেও আসে, এই জন্য এটা বিস্তারিত বোঝানোর জন্য আমি টপিকটা অ্যাড করেছি যে হ্যাকিং বলতে আমরা কি বুঝি। হ্যাকিং কিন্তু আগেই বলেছি যে অনুমতি ব্যতীত কারোর সিস্টেমে প্রবেশ করে প্রয়োজনীয় ফাইল কি চুরি করা, তার যে নেসেসারি যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো চুরি করা। আমাদের বইয়ের ভাষায় এখানে লেখা আছে হ্যাকিং হলো কোনো কম্পিউটার, এটা মিসিং হয়েছে, কোনো কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক বা ডিজিটাল ডিভাইসে অননুমোদিত অর্থাৎ অনুমতি ছাড়া প্রবেশ করা এবং তথ্য চুরি বা নষ্ট করা।
আপনারা আগেই সংজ্ঞাটা দেখেছেন। হ্যাকিং প্রতিরোধে কোন কোন কাজগুলো মেনে চলতে হবে আমি একটু আগেই বলছিলাম, যে আমরা দেখবো যে কিভাবে এগুলো প্রতিরোধ করা যায়। প্রথমত, হ্যাকিং যদি আপনি রোধ করতে চান, তাহলে আপনি যে কোনো আইডিতে একটু স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করবেন। এখন শক্তিশালী পাসওয়ার্ড বলতে, যেমন আপনি বিভিন্ন বর্ণ এবং বিভিন্ন স্পেশাল কি, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, বিভিন্ন স্পেশাল কি এর সাহায্যে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। সহজ পাসওয়ার্ডগুলো না, সহজ যেগুলো উইক পাসওয়ার্ড সেইগুলা কিন্তু না, স্ট্রং পাসওয়ার্ড। স্ট্রং পাসওয়ার্ড আপনি বিভিন্ন স্পেশাল, যেমন আমি আমার কথা বলি, আমার নাম দিয়ে যদি কোনো পাসওয়ার্ড দিতে চাই, তাহলে আর দেখেন এখানে @s বাকিটা দিলে তো আবার আপনারা আমার আইডি হ্যাক করবেন। এই যে এখানে দেখেন একটা স্পেশাল কি আছে, এই স্পেশাল কিটার কথাই বলছি, যে এটা দিলে আপনার পাসওয়ার্ড স্ট্রং হয়। নিয়মিত সফটওয়্যার ও সিকিউরিটি আপডেট করা, আপনি যে সফটওয়্যারগুলো ব্যবহার করবেন এইগুলা আপডেট করতে হবে। আপনি যে সিকিউরিটিগুলো দেন এগুলা কিন্তু এখন ম্যাক্সিমাম সফটওয়্যারগুলো অনলাইন বেস, ওটা কিন্তু একটা নির্ধারিত সময় পর পর কিন্তু এটা আপডেট চাই, সেটা আপডেট করতে হবে। অর্থাৎ অপারেটিং সিস্টেম, অ্যান্টিভাইরাস এবং অন্যান্য অ্যাপ্লিকেশন নিয়মিত আপডেট করতে হবে। এখন কিন্তু উইন্ডোজ যে অপারেটিং সিস্টেম, এটা একদম লাইফ টাইম এবং আপডেট ফাইল কিন্তু পাওয়া যায়। আপনারা আপনাদের ডিভাইসে এই টাইপের অপারেটিং সিস্টেম দিয়ে রাখবেন, যেগুলো লাইফ টাইম এবং অটোমেটিক ভাবে যেগুলো আপডেট নেয়। এরপরে ব্যক্তিগত তথ্য গোপন রাখা, আপনি আপনার ব্যক্তিগত যে তথ্যগুলো আছে এগুলো গোপন রাখতে হবে। এখন তো আমরা সোশ্যাল মিডিয়াতে একদম নিজেদের একদম ব্যক্তিগত তথ্য কিন্তু অনেক সময় পাবলিক করি, এখান থেকেও কিন্তু হ্যাকাররা বিভিন্ন হিন্টস পায় আপনার তথ্য নেওয়ার জন্য। ফিশিং ও স্ক্যাম হতে সতর্ক থাকা, ফিশিং যে অনাকাঙ্ক্ষিত ওয়েবসাইট, অনাকাঙ্ক্ষিত মেসেজ যেগুলোকে বলা হয়, সেটা হচ্ছে যে ফিশিং ও স্ক্যাম, এগুলো থেকে সতর্ক থাকবেন। আপনি একটা মেসেজ দেখছেন, একটা লিঙ্ক দেখছেন, সাথে সাথে ক্লিক করলেন, এগুলা থেকে বিরত থাকতে হবে। এরপর সুরক্ষিত নেটওয়ার্ক ও এনক্রিপশন ব্যবহার করা, আপনি যে নেটওয়ার্ক ব্যবহার করবেন সেটা যেন সুরক্ষিত থাকে, পাবলিক যেন না হয়। ওয়াইফাই এর জন্য শক্তিশালী পাসওয়ার্ড, ভিপিএন ও ডেটা এনক্রিপশন ব্যবহার করা। আপনি যখন ওয়াইফাই ইউজ করবেন যাতে এটা সহজে কেউ অ্যাক্সেস না নিতে পারে, শক্তিশালী পাসওয়ার্ড গুলো ব্যবহার করতে হবে। এরপরে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও অনুমতি সীমা, যেমন অফিস বা প্রতিষ্ঠানে তথ্য ভান্ডারে প্রবেশাধিকার ও শুধুমাত্র নির্দিষ্ট প্রয়োজনীয় ব্যক্তিদের দেওয়া। আপনার অফিস বা প্রতিষ্ঠানের যে তথ্যগুলো আমরা এর আগে দেখলাম, যে মানুষ কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তি দ্বারাও এই হ্যারাসমেন্টের শিকার হয়, এই তথ্য নিরাপত্তাহীনতায় ভুগে। এই জন্য আপনার অফিসে বা আপনার সিকিউরিটি এমন কোনো ব্যক্তিকে অ্যাক্সেস করতে দিবেন যে বিশ্বস্ত এবং যে এই কাজগুলোর সাথে সম্পৃক্ত থাকে না, এই টাইপের একটা, সেই কথাটাই এই পয়েন্টে বলছি। এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা হ্যাকিং প্রতিরোধ করতে পারবো। এরপরে নিয়মিত ব্যাকআপ করা, গুরুত্বপূর্ণ তথ্য বা ডেটা রেগুলার ব্যাকআপ করা। আপনার যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো আপনি চেক দিবেন, এই তথ্যগুলো ব্যাকআপ করবেন, তাহলে আপনি হ্যাকিং থেকে মোটামুটি একটু সেফ থাকতে পারবেন। এখান থেকে যেমন প্রশ্ন হবে যে হ্যাকিং কি, হ্যাকিং প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা বর্ণনা করো। এটা ছোট বড় উভয় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। আমাদের পরবর্তী টপিক পয়েন্টের মধ্যে ছিল ম্যালওয়্যার। ম্যালওয়্যার বলতে আমরা কি বুঝি? এই যে ম্যালওয়্যার হলো ম্যালিসিয়াস অ্যান্ড সফটওয়্যার, যেটা হচ্ছে যে এক ধরনের ক্ষতিকারক যে সফটওয়্যার, এই সংক্ষিপ্ত রূপ, এটি এমন এক ধরনের সফটওয়্যার যা প্রোগ্রাম, আপনি যে কোনো প্রোগ্রামের মধ্যে অনুমতি ছাড়াই ডিভাইসে ঢুকে তথ্য চুরি, ফাইল নষ্ট বা সিস্টেম ক্ষতি করে থাকে। ম্যালওয়্যার এটা ছাতার ন্যায়, যার নিচে সকল ভাইরাস কিন্তু অবস্থান করে। তার মানে কম্পিউটারের মধ্যে দেখবেন আপনার অনেকের পেন ড্রাইভের মাধ্যমে, আপনার একটা পেন ড্রাইভ একটা অপরিচিত ব্যক্তি বা আপনার পরিচিতের মধ্যে একটা পেন ড্রাইভে আপনার ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে প্রবেশ করা যায়, করার পর দেখছেন ওই পেন ড্রাইভের মধ্যে কিছু ভাইরাস, ওই ভাইরাস যখন আপনার কম্পিউটারের মধ্যে আসবে, ডে বাই ডে কিন্তু আপনার প্রয়োজনীয় ফাইলগুলো অটোমেটিক ভাবে দেখবেন যে ওইটা অ্যাক্সেস নিচ্ছে না, ওটা নষ্ট হয়ে যাচ্ছে, ওইগুলাকে বলা হয় ম্যালওয়্যার। এর বৈশিষ্ট্য ফাইল চুরি, নজরদারি বা সিস্টেমের স্বাভাবিক কাজে বাধা দেয়, যেটা বললাম যে ফাইল চুরি করতে পারে। বেশিরভাগ ম্যালওয়্যার ব্যাকগ্রাউন্ডে নীরবে কাজ করে থাকে, যা সহজে বোঝা যায় না। ওই যে কোথা থেকে কোন ফাইল আপনার নষ্ট হয়ে যাচ্ছে আপনি সহজে বুঝতে পারবেন না। এটি ব্যবহারকারীর অজান্তে বা প্রতারণার মাধ্যমে সিস্টেমে প্রবেশ করে, সে কিন্তু বুঝতে পারছেন। অনেকে প্রতারণার মাধ্যমে একটা অ্যাপস আপনি অনলাইন থেকে ইনস্টল করলেন, আপনি অ্যাপসটা ওইভাবে ভেরিফাই করে দেখলেন না,
তো পরবর্তীতে ওই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনার কম্পিউটারের মধ্যে এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। এটি পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নম্বর বা ব্যক্তিগত তথ্য হ্যাকারের কাছে পাঠিয়ে দেয়। এটা কিন্তু এই যে ম্যালওয়্যারের মাধ্যমে আপনার যে ব্যক্তিগত তথ্যগুলো আছে এই তথ্যগুলো কিন্তু হ্যাকাররা সহজে অ্যাক্সেস করতে পারে। এটি ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান বা র্যানসমওয়্যারের যে কোনো রূপই ধারণ করতে পারে। তাহলে ম্যালওয়্যার যে বলছে ছাতার মতো, এ দেখেন যত ধরনের ভাইরাস আছে, যত ধরনের ভাইরাস, এই প্রত্যেকটা কিন্তু এই যে র্যানসমওয়্যার থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা এই ম্যালওয়্যারের মধ্যে থাকে। আমাদের পরবর্তী টপিক, যেহেতু ভাইরাসের কনসেপ্টের কথা বলা হচ্ছিল, এর পরবর্তী হচ্ছে ভাইরাসটা কি। এগুলা কিন্তু আমি আগে আলোচনা করলাম, তারপরে বিস্তারিত বলে দেওয়া, কারণ এখান থেকে বড় টাইপের প্রশ্ন এবং এই অধ্যায়ের আলোচ্য কনসেপ্টগুলো এই জন্য এগুলো আবার বৃহৎভাবে আলোচনা করা। আমরা বুঝি যে ভাইরাস বলতে কি বুঝি, এটা একটু দেখি। যে ভাইরাস এক ধরনের ম্যালওয়্যার যা অন্য কোনো বৈধ প্রোগ্রামের সাথে নিজেকে যুক্ত করে নেয় এবং মানুষের সাহায্য ছাড়া এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ছড়াতে পারে না। এটি ম্যালওয়্যারের একটি রূপ মাত্র। ভাইরাস এক ধরনের ম্যালওয়্যার, মানে ক্ষতিকারক সফটওয়্যার যা অন্য কোনো বৈধ কম্পিউটারে যে বৈধ যে প্রোগ্রাম আছে এই বৈধ প্রোগ্রামের সাথে নিজেকে যুক্ত করে নেয়। তবে যে কোনো রেজিস্ট্রেশনকৃত হোক সেখানে কিন্তু নিজেকে যুক্ত করে এবং মানুষের সাহায্য ছাড়া এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভাইরাস যেতে পারে না। এটা মানুষের একটি হেল্প প্রয়োজন। এটা হচ্ছে ম্যালওয়্যারের একটি রূপ, কারণ ম্যালওয়্যার সেটা ছাতার মতো, এর নিচে সব ধরনের ভাইরাস থাকবে। এর বৈশিষ্ট্য হচ্ছে যে ভাইরাস নিজের অসংখ্য কপি তৈরি করে কম্পিউটারকে ধীর গতি করে দেয়। আপনি একটা ভাইরাস যদি কম্পিউটার আক্রমণ করে, ওই ভাইরাসে কিন্তু একাধিক ক্ষতিকারক ফাইল কিন্তু তৈরি করে কম্পিউটারকে কিন্তু ধীর গতি করে ফেলে। আমি প্রতিটা ভিডিওতে আপনার একটা একটা অধ্যায়ের সকল টপিক শেষ করার ট্রাই করছি। ক্লাস একটু বোরিং মনে হতে পারে, শুধুমাত্র আপনাদের জন্যই। আপনি বলছেন ক্লাসগুলো দ্রুত আপলোড করতে, যেহেতু আপনাদের সময় কম, আমি খুব শীঘ্রই সবগুলো অধ্যায়ের ক্লাসই কমপ্লিট করব। দেন আমাদের যে শীট আছে এই শীটের টপিকগুলা এবং কিছু ফিক্সড প্রশ্নের ক্লাস কিন্তু আমি নিব। এর পরবর্তী ক্লাসগুলোতে আপনার এক একটা অধ্যায় থেকে শিওর এক সেট করে প্রশ্ন আমি ইনশাল্লাহ রেডি করাবো। দেখেন, ভাইরাসের পরে এটি একা চলতে পারে না, এটি কার্যকর হওয়ার জন্য কোনো ফাইল বা সফটওয়্যারের প্রয়োজন হয়। এটি ছড়ানোর জন্য মানুষের প্রয়োজন হয়, যেমন পেন ড্রাইভ দিয়ে ফাইল কপি করা, এটা কিন্তু আমি আগেই বলেছি। এটি কম্পিউটারের এক্সিকিউটেবল ফাইলগুলো আক্রমণ করে এবং সেগুলো নষ্ট করে দেয়। এটি সাধারণত দীর্ঘ সময় ধরে সিস্টেমের কোনো ফাইলের ভিতরে লুকিয়ে থাকতে পারে, তার মানে আপনি বুঝতেই পারবেন না যে আপনার কম্পিউটারে কি হয়েছে। এখান থেকে যেমন প্রশ্ন, ম্যালওয়্যার কি, ম্যালওয়্যারের বৈশিষ্ট্য, ভাইরাস কি, ভাইরাসের বৈশিষ্ট্য এবং ম্যালওয়্যার ও ভাইরাসের মধ্যে পার্থক্য। এটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিক। এই কনসেপ্টগুলো, যে ম্যালওয়্যার ও ভাইরাসের মধ্যে পার্থক্য, এরপরে যে ভাইরাস কি, ভাইরাসের বৈশিষ্ট্য, এগুলো কিন্তু আপনাদের অবশ্যই ধারণা থাকতে হবে। যদি কিছু না বুঝেন এই সংজ্ঞাগুলো কিন্তু আগে মাথার মধ্যে রাখবেন। আপনি দেখেন পরীক্ষাতে যদি এই সংজ্ঞাগুলো মনে রাখতে পারেন, আপনি কিন্তু লিখে আসতে পারবেন। আর আইসিটি কিন্তু আপনি অপ্রত্যাশিত বা অনাকাঙ্ক্ষিত লিখে আসবেন, নম্বর কিন্তু পাবেন না, ওটা কিন্তু আপনার 0 দিয়ে দিবে। অন্য সাবজেক্টে দেখাচ্ছে একটু প্রাসঙ্গিক কথা হলেই লেখা যায়, আইসিটি কিন্তু আপনার প্রাসঙ্গিক কথাই লিখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে সফটওয়্যার পাইরেসি বলতে আমরা কি বুঝি? আচ্ছা, একটা বিষয় একটু বলে, আপনারা অলরেডি গ্রুপের মধ্যে এটা দেখছেন যে আমরা আপনাদের জন্য একটি পেইড কোর্স চালু করছি, যে কোর্স ফিটা অনলি হচ্ছে যে 499 টাকা। দেখেন, এই 499 টাকা আপনি কি কি সুবিধা পাচ্ছেন। আমাদের একটা হচ্ছে সাজেশন শীট পাবেন, যে শীটের মধ্যে আপনার প্রথম থেকে একদম শেষ অধ্যায় পর্যন্ত যত ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে, আমরা সকল প্রশ্নগুলো শর্ট করে এবং একদম কি বলে যে সহজবদ্ধ উত্তর দিয়ে এই শীটের কনসেপ্টগুলো সাজিয়েছি। একটা বিষয় দেখেন, আমি ভিডিও ক্লাসে বা এই রেকর্ড ক্লাসে আপনাদেরকে একটা প্রশ্ন বুঝিয়ে দিতে পারবো। দেন এই প্রত্যেকটা প্রশ্নের কিন্তু আরো বিস্তার আছে। এখন ওই টপিকগুলো যদি বোঝাতে হয় তাহলে ওইটা কিন্তু আপনার নিজের একটু পড়া লাগে। যখন আপনি পড়বেন ওখান থেকে আপনি কিছু প্রবলেম ফেস করবেন, তখন আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে এই টপিকটা একটু যদি আলোচনা করতেন। কারণ কি, কারণ তো পরীক্ষার সময় আপনারই উত্তর দেওয়া লাগবে। তো আমরা শীটটা অনেক
ভালোভাবে এবং অনেক সময় নিয়ে অনেক টিচার মিলে এই শীটটা তৈরি করা, যাতে আপনারা এটা অবশ্যই শীটটা কমপ্লিট করলে পরীক্ষাতে যাতে কমন পান। আমাদের একটা সুবিধা আছে যে আমরা এর পরবর্তী ক্লাসগুলো শীটে যেগুলো থাকবে এই শীটের উপরে কিন্তু লাইভ ক্লাসগুলো নিব। এবং এখানে সুবিধা আছে যে আপনারা অনেকে ব্যবহারিক খাতা নিয়ে বা ব্যবহারিক কি কি করবেন এই টাইপটা নিয়েও কিন্তু একটু প্যারা নেন। তো আমরা কি করছি আপনাদের জন্যই আমাদের সুন্দর খাতা, এই খাতা কিন্তু সকল প্রতিষ্ঠানের জন্যই গ্রহণযোগ্য হবে। এটা যদি আপনারা বাজার থেকে কিনতে চান তাহলে এটা 130 টাকা থেকে 40 টাকা নিবে। অনলি কিন্তু আমরা এটা 100 টাকার বিনিময়ে এই খাতাটা আপনাদের প্রোভাইড করছি। এবং এর সাথে আপনারা একটি প্র্যাকটিক্যাল গাইডলাইন পাচ্ছেন অ্যান্ড আপনাদের যে কলেজে যে ধরনের জব দিয়েছে এই জবে আপনাদের কি লিখতে হবে সকল টপিক আমরা আপনার ইনবক্সে দিয়ে দিব এবং আমরা লাইভ ক্লাসের মাধ্যমে সেগুলো বুঝিয়ে দিব। এরপরে আপনার কলেজে কিন্তু ভাইবা পরীক্ষা হবে। ভাইবা পরীক্ষা আপনার কোনো কিছু প্র্যাকটিক্যাল করতে বলবে আর আপনার মৌখিকভাবে জিজ্ঞেস করবে। আমাদের শীটের মধ্যে কিন্তু আপনার ওই মৌখিক প্রশ্ন এবং ভাইভাতে যে প্রশ্নগুলো ধরবে ওই টাইপের প্রশ্ন কিন্তু আপনারা শীটের মধ্য থেকে পাবেন। এজন্য আমার রিকোয়েস্ট থাকবে যে আপনাদের রেজাল্ট ভালো করার ক্ষেত্রে অবশ্যই আমাদের এই অনলাইন কোর্সে এনরোল করবেন। কোর্স ফি দেখেন অনলি 499 টাকা। এটা কিন্তু এর মধ্যে আপনি এখানে একটা শীট, এই শীটটি আপনার একদম আপনার যে ঠিকানাটা দিবেন সেই ঠিকানায় হার্ড কপি আমরা শীট, ব্যবহারিক খাতা এবং এর যে গাইডলাইন এই সকল কিছু কিন্তু আমরা পৌঁছে দিব। এই জন্য আপনারা চাইলে আমাদের এই কোর্সে এনরোল করতে পারেন। আমাদের কোর্সে এনরোল করার যে নিয়মটা সেটা হচ্ছে যে জাস্ট আপনি এই নাম্বারের বিকাশ অথবা নগদে টাকা পেইড দিয়ে আপনার ওই মেসেজের স্ক্রিনশট অথবা আমাদের ইনবক্সে জানালে আমাদের একটি পেইড গ্রুপ আছে, ওই পেইড মেসেজে গ্রুপ, ওই গ্রুপে আপনাকে অ্যাড করে দিলাম। দেন আপনি আমার কাছে পার্সোনালি কথা বলতে পারবেন যে স্যার এই টপিকটা একটু বোঝান, এই প্রশ্নটা একটু সহজবদ্ধ করে দেন। কারণ আমি যে টাইপের কনসেপ্টগুলো এখানে করাচ্ছি সবাই বুঝবে কিন্তু এমনটা না, সবাই কষ্ট করে পড়ে এমনটা না। কিছু শিক্ষার্থী আছে শুনে শুনে কিন্তু সে সেটা আয়ত্ত করে, আর কিছু শিক্ষার্থী আছে যে মোটামুটি কনসেপ্টটা কেমন হবে একটা গোছালো ভাবে থাকলেই সে প্রস্তুতি নিতে পারে। এজন্য বলবো যে আপনারা অবশ্যই আমাদের এই কোর্সটি এনরোল করবেন এবং আপনাদের যে আইসিটি যে আশানুরূপ যে রেজাল্ট সেটা অবশ্যই নিশ্চিত করবেন। আচ্ছা, আমরা যে টপিকের মধ্যে ছিলাম সফটওয়্যার পাইরেসি। সফটওয়্যার পাইরেসি বলতে আমরা কি বুঝি? যে কোনো সফটওয়্যারকে বেআইনিভাবে নকল করা হলো সফটওয়্যার পাইরেসি। আমি একটা সফটওয়্যার তৈরি করছি, এই সফটওয়্যারগুলো একজন হ্যাকার নিজের নামে ব্যবহার করছে বেআইনিভাবে, অথবা আমার সফটওয়্যারের উপরেই সে একদম সেম টু সেম একটি সফটওয়্যার সে তৈরি করছে। তো সেইটাকে বলা হয় সফটওয়্যার পাইরেসি, মানে সফটওয়্যার চুরি করাকে বলা হয় সফটওয়্যার পাইরেসি। এই সফটওয়্যার পাইরেসির ধরন যেটা হচ্ছে সফট লিফটিং বা এন্ড ইউজার পাইরেসি, সেটা হচ্ছে যে চুক্তির শর্ত লঙ্ঘন করা। এরপরে ক্লায়েন্ট সার্ভার ওভার ইউজেস, যে অনুমোদিত সংখ্যার চেয়ে বেশি সংখ্যক ব্যবহারকারী একই সময়ে ভিন্ন সময়ে এই সফটওয়্যার ব্যবহার করা। হার্ড ডিস্ক লোডিং, কম্পিউটার বিক্রেতা কর্তৃক অবৈধভাবে বিভিন্ন জনপ্রিয় সফটওয়্যার হার্ড ডিস্কে প্রি ইনস্টল করে ক্রেতার কাছে বিক্রি করা। তার মানে আপনি একটা দোকান থেকে হার্ড ডিস্ক কিনছেন, এখান থেকে কিন্তু সে আগে থেকে ইনস্টল করে রাখছে হার্ড ডিস্কে, সে হার্ড ডিস্কে ইনস্টল করে রেখে সে কিন্তু ও সফটওয়্যারটার বিজ্ঞাপন সে কিন্তু দিয়ে দিচ্ছে। এরপরে কাউন্টার ফিটিং বা নকল পণ্য তৈরি, সফটওয়্যার মূল পণ্যকে নকল করে সম্পূর্ণ প্রতিলিপি তৈরি করা। যে মূল যে থিমটা আছে এই মূল থিমটাকে একদম কি করে নকল করে সম্পূর্ণ প্রতিলিপি তৈরি করা। অনলাইন পাইরেসি বা ইন্টারনেট পাইরেসি, লাইসেন্স কিংবা ক্র্যাক ফাইল শেয়ার বিক্রি করা। অর্থাৎ এই বিভিন্ন অনলাইনে কিন্তু এখন লাইসেন্স এবং ক্র্যাক ফাইল বিক্রি করে বিভিন্ন সফটওয়্যার গুলো। এটা কিন্তু নির্ধারিত একজনের সফটওয়্যার। আপনারা দেখেন না যে ফেসবুকের মধ্যে হোক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে হোক যে বলে 99 টাকায় ক্যাপকাট সফটওয়্যার কিনুন, এগুলো কিন্তু একজনের সফটওয়্যার, সে কিন্তু বিভিন্ন ব্যক্তির কাছে এটা বিক্রি করে বেড়াচ্ছে ক্র্যাক ফাইল। এখান থেকে যেমন প্রশ্ন হবে যে সফটওয়্যার পাইরেসি কি, সফটওয়্যার পাইরেসির প্রকারভেদ সম্বন্ধে আলোচনা করো। এটা ছোট বড় উভয় প্রশ্নের জন্য আসবে। আমাদের লাস্ট টপিক সাইবার ক্রাইম প্রতিরোধের সরকারের ভূমিকা, কঠোর আইন প্রণয়ন করতে হবে।
এখান থেকে প্রশ্ন আসবে যে সাইবার ক্রাইমে সরকারের ভূমিকাগুলো লিখো। কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগ, বাংলাদেশে এটা খুবই প্রয়োজন। আইন প্রণয়নও প্রয়োজন এবং সেই মাফিক আইন প্রয়োগ করার প্রয়োজন। বিজিডি বা ই-গভ-শার্ট প্রতিষ্ঠা করা, যেমন ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স, এটা হবে রেসপন্স। এই টিম হচ্ছে যে গঠন করা। এরপরে বিশেষায়িত পুলিশ ইউনিট গঠন করা। হেল্পলাইন যেমন 999 বা সাইবার সহায়তা কেন্দ্র, এটা অলরেডি চালু হয়েছে। এরপরে সচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষণ দেওয়া, বিভিন্ন সচেতন করা, মানুষকে সচেতন করা। এরপর ডিজিটাল ফরেন্সিক ল্যাব স্থাপন, যেখানে হ্যাকারদের অবস্থান এবং তাদের অপরাধের অকাট্য প্রমাণ যেখান থেকে সংগ্রহ করা যাবে, যে হ্যাকাররা কোথায় আছে বা কে এই কর্মের সাথে যুক্ত আছে, এর জন্য কি ডিজিটাল ফরেন্সিক ল্যাব স্থাপন করা। মোবাইল অ্যাপ ও পোর্টালের মাধ্যমে অভিযোগ গ্রহণ করা। আমরা যদি কোনো সমস্যা সম্মুখীন হই তাহলে মোবাইল অ্যাপ ও পোর্টালের মাধ্যমে, এগুলা কিন্তু এখন আপনারা মোবাইলের মাধ্যমে জিডি করতে পারবেন বিভিন্ন পোর্টালে, এটা অলরেডি চালু হয়েছে। এরপরে বাংলাদেশ সাইবার অপরাধের শিকার হলে সরাসরি এই সাইবার হেল্প @dmp.gov.bd ইমেল অথবা সাইবার হেল্পলাইন এই নম্বরে যোগাযোগ করে দিতে পারো, কেউ যদি বিভিন্ন সাইবার ক্রাইমের যদি সম্মুখীন হও। আচ্ছা, এখান থেকে যে টাইপের প্রশ্ন আসবে এটা দেখেন। সাইবার ক্রাইম প্রতিরোধে সরকারের পদক্ষেপ সমূহ লেখো, আমরা যেটা দেখলাম। সাইবার ক্রাইম প্রতিরোধে সরকারের ভূমিকা লেখো, এটা ছোট বড় উভয়ের। এবং পরবর্তী হচ্ছে ঝুঁকি। ঝুঁকি হলো ক্ষতি হওয়ার সম্ভাবনা, এবং যদি ক্ষতি হয় তবে তার প্রভাব বা মাত্রা এর সম্মিলিত ফলাফল। অর্থাৎ ঝুঁকি হলো ক্ষতি হওয়ার সম্ভাবনা, এবং যদি ক্ষতি হয় তবে তার প্রভাব বা মাত্রা এর সম্মিলিত একটি ফলাফল যেটা। অর্থাৎ আপনার এখানে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, আবার ক্ষতি হইলো আপনার একটি দেখেছে যে হ্যাকিং এর মাধ্যমে ক্ষতি হইলো, এই সমগ্র ক্ষতিকেই সম্মিলিতভাবে বলা হয় কি ঝুঁকি। ঝুঁকির প্রকারভেদ: প্রাকৃতিক ঝুঁকি, প্রযুক্তিগত ঝুঁকি, মানব সৃষ্ট ঝুঁকি, অপারেশনাল ঝুঁকি, আইনি ও নীতিগত ঝুঁকি, আর্থিক ঝুঁকি এবং ব্যবসায়িক ঝুঁকি, তথ্য ঝুঁকি। আমাদের এরপরে তথ্য ঝুঁকি বলতে কি বুঝি আমরা? কোনো প্রতিষ্ঠানের তথ্যের গোপনীয়তা নষ্ট হওয়া, তথ্য হারিয়ে যাওয়া বা তথ্যের সঠিকতা পরিবর্তিত হওয়ার সম্ভাবনাকে বলা হয় তথ্য ঝুঁকি। এটি বস্তুগত ঝুঁকির মতো দেখা যায় না। তবে তথ্য ঝুঁকিটা, আপনি যদি কোনো প্রোডাক্টে ঝুঁকি থাকে তাহলে আপনি এটা দেখতে পারবেন, কিন্তু এই তথ্য ঝুঁকিটা কিন্তু বস্তুগত ঝুঁকির মতো দেখা যাবে না। এটি মূলত ডেটা বা নেটওয়ার্কের ভেতরে অবস্থান করে। অননুমোদিত ব্যক্তি বা হ্যাকার গুরুত্বপূর্ণ তথ্য দেখে ফেলার ঝুঁকি থাকে। তথ্যের রূপ পরিবর্তন বা বিকৃত হওয়ার সম্ভাবনা থাকে। অ্যান্ড প্রয়োজনের সময় সঠিক তথ্য বা সার্ভার খুঁজে পাওয়া যায় না। এই ঝুঁকি পুরোপুরি আধুনিক প্রযুক্তি এবং ইন্টারনেট ব্যবস্থার সাথে জড়িত। দেন হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। আমাদের ব্যবসায়িক ঝুঁকি বলতে কি বুঝি? আমাদের কিন্তু এটা ওই সাইবার প্রতিরোধের ওই কনসেপ্টেরই। ব্যবসা পরিচালনা করতে গিয়ে ভবিষ্যতে কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে ব্যর্থ হয় যে সম্ভাবনা থাকে। আপনি ব্যবসা পরিচালনা করতে গেছেন, এই ভবিষ্যতে আপনি একটা কাঙ্ক্ষিত একটা বেনিফিটস আছে, এখন এখান থেকে যে ঝুঁকিটা বা যে ব্যর্থ হয়েছেন তাকে বলা হয় ব্যবসায়িক ঝুঁকি। এই ঝুঁকি অনেক সময় দৃশ্যমান হয়, এটা দেখা যায়। ব্যবসায়িক ঝুঁকির প্রধান ভয় আর্থিক ক্ষতি, এটা তো স্বাভাবিক বিষয়, ব্যবসা করতে গেলে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই ঝুঁকির ক্ষেত্রে বাজারের অবস্থা ও অবস্থান উভয় নষ্ট হয়। কিন্তু এই ঝুঁকির জন্য কাঁচামালের অভাব বা ধর্মঘটের কারণে ক্রেতার কাছে সঠিক সময়ে পণ্য বা সেবা পৌঁছানো অসম্ভব হয়ে যায়। এই ঝুঁকি দেশের অর্থনীতি, সরকারি নীতিমালা এবং মানুষের ক্রয় ক্ষমতার সাথে জড়িত। আমাদের একদম লাস্ট টপিক, এটাই লাস্ট টপিক, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা কি এআই কি? বর্তমান সময়ে কিন্তু এআই এর দ্বারাই সকল সেক্টরে কিন্তু কাজ করা হচ্ছে। যে মানুষের চিন্তা চেতনা, মানুষের চিন্তা শক্তিকে যন্ত্রের মধ্যে রূপ দেওয়া, এই যন্ত্রের মধ্যে রূপ দেওয়াকে কি বলা হয়? এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। আমরা যদি দেখি এআই বলতে কি বুঝি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হলো কম্পিউটার বিজ্ঞানে এমন একটি শাখা যেখানে মানুষের বুদ্ধিমত্তা, চিন্তা শক্তিকে কৃত্রিম ভাবে
যন্ত্র বা কম্পিউটারের মাধ্যমে রূপদান করা। তার মানে মানুষের চিন্তা ভাবনাকে কম্পিউটারের মধ্যে রূপ দেওয়ার প্রক্রিয়াকে বলা হয় কি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এর ব্যবহারের যে সীমাবদ্ধতা আছে, কর্মসংস্থান হ্রাস ও বেকারত্ব, এআই ব্যবহারের ফলে কিন্তু এটা হচ্ছে যে কর্মসংস্থান কিন্তু হ্রাস পাচ্ছে এবং বেকারত্ব এখান থেকে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ফলে কলকারখানা ও অফিস আদালতে মানুষের পরিবর্তে রোবট কাজ করছে। এখানে কি মানুষ কিন্তু তার কাজ হারাচ্ছে। গোপনীয়তা রক্ষা ও নজরদারি, এআই সিস্টেমগুলোতে বিপুল পরিমাণ ব্যক্তিগত তথ্য বিশ্লেষণ করে কাজ করে। অনেক সময় ব্যবহারকারীর অনুমতি ছাড়াই ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়, যা মানুষের ব্যক্তিগত গোপনীয়তা অধিকার ক্ষুণ্ণ করে। এর মাধ্যমে কিন্তু গোপনীয়তা এটা কিন্তু অনেক সময় কি বিফল হয়ে যায়। সিদ্ধান্ত গ্রহণে পক্ষপাতিত্ব, এআই নিজে কিছু শিখে না, তাকে যে তথ্য দেওয়া হয় তার উপর ভিত্তি করে কিন্তু সে সিদ্ধান্ত নেয়। ও কিন্তু নিজে নিজে কাজ করতে পারবে না, আপনি যে কমান্ড দিবেন সেই কমান্ডের ভিত্তিতে কাজ করবে। এতে করে তার সিদ্ধান্ত পক্ষপাত দুষ্ট হতে পারে, মানে সে ডিফারেন্ট তথ্য দিতে পারে। জবাবদিহিতার অভাব, এআই এর তো আর কোনো জবাবদিহিতা নেই। যদি কোনো একটি অটোমেটেড সিস্টেম বা এআই ভুল সিদ্ধান্ত নেয় তাহলে তার দায়ভার কার? এখানে কিন্তু প্রোগ্রামের না, যে ব্যবহার করছে তার, ওই যন্ত্রের কিন্তু। মানবিক স্পর্শ সহমর্মিতার অভাব, এআই যৌক্তিক সিদ্ধান্ত নিতে পারলেও মানুষের মতো আবেগ নৈতিকতা সহমর্মিতাদের বিচার করতে পারে না। নিরাপত্তা ঝুঁকি অপব্যবহার, এআই প্রযুক্তি ব্যবহার করে ডিপ ফেক ভিডিও তৈরি করা যায়, ভুয়া খবর ছড়ানো যায়, স্বয়ংক্রিয় মরণাস্ত্র তৈরির মতো অনৈতিক কাজও কিন্তু করা যায়। এখন কিন্তু এআই এর মাধ্যমে আপনার যে তথ্য, আপনার ইমেজকে বিভিন্নভাবে কিন্তু রিপ্রেজেন্ট করছে, ফেক ভাবে রিপ্রেজেন্ট করছে। এই ছিল আমাদের এই অধ্যায়ের টপিক। আমাদের পরবর্তী অধ্যায়ের টপিক হচ্ছে যে ইউজিং ইন্টারনেট কমিউনিকেশন অ্যান্ড অ্যাক্সেসিং ইনফরমেশন। এটা হচ্ছে যে আমাদের সপ্তম অধ্যায়। আমরা খুব শীঘ্রই প্রতিটা ক্লাসের রেকর্ড ক্লাস আপলোড করব। অ্যান্ড আপনারা যেমন পিডিএফ শিট পাচ্ছিলেন, এটা গ্রুপে পাবেন। এবং আমাদের একদম হার্ড কপি শিট পাওয়ার জন্য এটা আপনার যে ঠিকানা দিবেন সেই ঠিকানায় পৌঁছে যাবে হার্ড কপি শিট। এবং আমাদের পেইড ব্যাচের যে ক্লাসগুলো আছে, এটা আমরা পার্ট টু পার্ট পেইড ব্যাচের ক্লাসগুলো নিব। প্র্যাকটিক্যাল বিষয়গুলো একদম ভালোভাবে খুঁটিনাটি ভালোভাবে বোঝাবো, সেটা লাইভের মাধ্যমে অথবা রেকর্ড ক্লাসের মাধ্যমে। তো আপনাদের কাছে একটি বিষয় থাকবে, যদি একদম ক্লিয়ার ভাবে আইডিয়া নিতে চান তাহলে অবশ্যই আমাদের যে পেইড ব্যাচ আছে সেই পেইড ব্যাচে আপনারা ভর্তি হতে পারেন। আর যদি মনে করেন না স্যার, যে আপনি যেভাবে প্রতিটা ক্লাস নিছেন এবং আমাদের পিডিএফ দিচ্ছেন, এখান থেকে আমরা মোটামুটি ভালোভাবেই প্রস্তুতি নিতে পারছি, তাহলে বলবো এটা কোনো সমস্যা না। আপনি এটা থেকে উপকৃত হলে আপনার কোর্সে এনরোল করা লাগবে না। কিন্তু আইসিটি যেহেতু এটা নতুন সাবজেক্ট, আপনার এই সাবজেক্টটা যাতে প্রথম দিকে ভালোভাবে হয়। আর এটা আমি ভয়ের জন্য বলছি না, যেহেতু আইসিটি আপনার ইন্টারে ফেস করছেন, এখানে কিন্তু আপনি যদি না বুঝে উত্তর দেন তাহলে এই সাবজেক্টে কিন্তু আপনার বিপদ ঘটতে পারে। এর জন্য অবশ্যই আমাদের পেইড কোর্সে ভর্তি হয়ে যাবেন। আজকের ক্লাসে যদি কোনো বিষয় আপনার কাছে অজানা বা অস্পষ্ট মনে হয় অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।